আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায় চলবিদ্যুতের যশোর বোর্ড 2023-এ আসা সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা আছে যে একটা বাসায় 3টি বাতি আছে এবং বাতি 3টার গায়ে যথাক্রমে 100 ওয়াট 220 ভোল্ট, 60 ওয়াট 220 ভোল্ট, 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে এবং 35 ওয়াটের 2টা ফ্যান আছে। উল্লেখ্য যে বাসায় ব্যবহৃত সকল বৈদ্যুতিক উপকরণ 220 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সাথে সমান্তরালভাবে সংযুক্ত। এই কথাটা ইম্পর্টেন্ট। কীভাবে সংযুক্ত? সমান্তরালভাবে সংযুক্ত, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট এখানে যে উপকরণগুলো আছে সবগুলা সমান্তরালভাবে সংযুক্ত। গ নম্বর প্রশ্ন যে বাতি 3টি এবং ফ্যান 2টি প্রতিদিন 5 ঘন্টা করে চালালে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? কোন মাসে? সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? আচ্ছা, সেপ্টেম্বর মাসের কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে সেটা আমরা বের করবো। এখন দেখো, এই যে ইউনিট যদি বের করতে চাই, ইউনিটটা কি বলো তো? ইউনিট এককটা আগে বুঝতে হবে। ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, অর্থাৎ কিলোওয়াট এবং ঘন্টার যে গুণফল এটি হচ্ছে ইউনিট। কিলোওয়াট এবং ঘন্টার গুণফলই হচ্ছে কি? ইউনিট। ঠিক আছে? তো আমার করতে হবে কি, আমার এই সব ডাটা থেকে সবগুলো যে পাওয়ার কনজাম্পশনটা আছে, যে পাওয়ারগুলো অপচয় হয়, সেই পাওয়ারের সাথে আমার ঘন্টাটা গুণ করতে হবে। ঠিক আছে? গুণ করলে আমি কি পাবো? ইউনিট পাবো। সো এখন দেখো, এই যে টোটাল যে পাওয়ার, ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টগুলোর টোটাল পাওয়ারটা কত বলো তো? দেখো, বাতি আছে কয়টা? 3টা। প্রথম বাতির পাওয়ার হচ্ছে 100, পরবর্তী বাতিটা হচ্ছে 60, তারপরেরটা হচ্ছে 40, তারপরে হচ্ছে ফ্যান আছে দুইটা ফ্যান, প্রত্যেকটার হচ্ছে 35 ওয়াট করে, তাহলে 2 × 35। ঠিক আছে? এখান থেকে টোটাল পাওয়ার কিন্তু আমি পেয়ে গেলাম ওয়াট এককে। ঠিক আছে? কত বের হবে এখান থেকে? 270 ওয়াট। দেখো তো, ওয়াট পাইছি না? ওয়াটকে এখন কিলোওয়াট বানাবো, তাহলে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করলে থাকবে 0.27 কিলোওয়াট। এখন দেখো, আমি কিলোওয়াট পাইছি না? পাইছি। অর্থাৎ আমাদের যে উপকরণগুলো এখানে ব্যবহার করছি আমরা, 3টা বাতি এবং 2টা ফ্যান, এদের টোটাল পাওয়ার হচ্ছে 0.27 কিলোওয়াট। এবং এরা কত ঘন্টা চলে মাসে? যেহেতু মাসিক বিদ্যুৎ বিল চাইছে, তাহলে মাসে কত ঘন্টা চলে সেই ঘন্টাটা জাস্ট এই কিলোওয়াটের সাথে গুণ করলে ইউনিট বের হয়ে যাবে। সো এখন দেখো, এখানে কত আছে? সময় কত বলো তো? সময় কত বলো? সময় হচ্ছে দৈনিক বা প্রতিদিন 5 ঘন্টা করে চলে, তার মানে একদিনে চলে 5 ঘন্টা। সেপ্টেম্বর মাস, তাহলে সেপ্টেম্বর মাস কত দিনে? সেপ্টেম্বর মাস 30 দিনে। তাহলে সেপ্টেম্বর মাস যেহেতু 30 দিনে, তাহলে একদিনে চলে 5 ঘন্টা, তাহলে 30 দিনে চলে কত ঘন্টা? 30 দিনে চলে হচ্ছে 150 ঘন্টা। ঠিক আছে? তার মানে 150 ঘন্টা ধরে এই পাওয়ারটা কি থাকে? ইফেক্টিভ থাকে, কার্যকর থাকে। তাহলে এখন কি বের করব? অতএব ইউনিট বের করব। ইউনিট কি হবে বলো? এই যে পাওয়ারের সাথে টাইমটা জাস্ট গুণ করবা। ঠিক আছে? P × T। পাওয়ার কত বলো তো? পাওয়ার এখানে দেওয়া আছে হচ্ছে 0.27, এর সাথে গুণন করবো 150 কিলোওয়াট আওয়ার, তাই না? কিলোওয়াটের সাথে আওয়ার গুণ করলাম, তাহলে কি? কিলোওয়াট আওয়ার। যেখানে লিখবো কিলোওয়াট আওয়ার। এবং এইটা কিলোওয়াট আওয়ার মানে কি বলো তো? কিলোওয়াট আওয়ার মানে কিন্তু আমাদের ইউনিট। হ্যাঁ, 0.27 × 150, 40.5 ইউনিট। এবং এটাই অ্যান্সার। বোঝা গেল বলো তো? জাস্ট কী করবা? পাওয়ারগুলো বের করবা, আর এই পাওয়ারগুলো কত সময় ধরে ইফেক্টিভ ছিল, কার্যকর ছিল, সেটা বের করবা। কিলোওয়াট ইউনিটে নিতে হবে পাওয়ারটাকে, এটা মনে রাখবা। ঠিক আছে? তারপর এটার সাথে এই ঘন্টাগুলো গুণ করে দিবা। গুণ করলে কী বের হবে? ইউনিট বের হবে। কারণ আমাদের ইউনিটের এই যে দেখো, আমরা ইউনিট কীভাবে বের করি? পাওয়ারের ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই এককটা সেম, কিলোওয়াট আওয়ারে আমরা ইউনিট হিসাব করি। তাহলে তুমি কিলোওয়াট বের করবা, আওয়ার বের করবা, এই দুটো গুণ করবা, তারপরে কী করবা? ইউনিট বের করবা। এটা গেল আমাদের গ নম্বর। দেখো, ঘ নম্বর কি বলছে যে উদ্দীপকে উল্লেখিত 3টি বাতিকে সমান্তরালে রেখে পাখা 2টি শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মানের কিরূপ পরিবর্তন ঘটবে? আচ্ছা, যেহেতু পরিবর্তন চাইছে, তো পরিবর্তন আমাকে বলে দিতে গেলে 2টা প্যারামিটার লাগে। আগে কত ছিল, পরে কত ছিল, এই 2টা থাকলে পরিবর্তন পাই। তো আগে যে অবস্থায় কানেক্ট করা আছে সেই অবস্থায় কি করব? তড়িৎ প্রবাহ বের করব। পরবর্তীতে বাতি 3টিকে সমান্তরালে রেখে পাখা 2টিকে শ্রেণীতে সংযুক্ত করব, পরে তড়িৎ প্রবাহ বের করব, তারপরে আমরা পরিবর্তন বলে দেব। তো আগে কি অবস্থা আছে দেখো তো? সবগুলো উপকরণ কিসে আছে বলো তো? সমান্তরালে সংযুক্ত। তাহলে আগে যদি আমরা বর্তনীটা আঁকি, আগের ক্ষেত্রে বর্তনীটা এরকম হবে। এইটা একটা পাখা,
এইটা আরেকটা পাখা, এইটা হচ্ছে একটা ল্যাম্প, তারপরে ল্যাম্প কয়টা আছে বলো তো? পরস্পর 3টা প্যারালালে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আমি দিলাম, হ্যাঁ, এখান থেকে আরেকটা ল্যাম্প, আরও একটা ল্যাম্প আছে, হ্যাঁ, সেটা এখানে দিয়ে দিলাম, এই যে আরেকটা ল্যাম্প। তাহলে উপরের 2টা পাখা, নিচের 3টা ল্যাম্প আমি এভাবে ধরে নিলাম। সবাই কিসে আছে? প্যারালালে, তাই না? সবাই আছে কিসে? প্যারালালে, প্যারালালে কানেক্টেড, এই যে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। সবাই প্যারালালে সংযুক্ত, অর্থাৎ সবার প্রথম প্রান্তগুলো একটা সাধারণ বিন্দুতে, দ্বিতীয় প্রান্তগুলো আর একটা সাধারণ বিন্দুতে প্যারালালে আছে। তো এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু বিভব কত বলো তো? 220 ভোল্ট, সবগুলো 220 ভোল্ট বিভব পার্থক্যে আছে। আচ্ছা, এখন এই যেগুলো আছে, এখন এই ক্ষেত্রে কী বের করবো বলো তো? এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমরা বর্তনীর মোট প্রবাহ বের করব, ঠিক আছে। বর্তনীর মোট প্রবাহ বের করব। এখন বর্তনীর প্রবাহ বের করতে গেলে আমাকে রেজিস্ট্যান্সগুলো লাগবে। কি লাগবে? রেজিস্ট্যান্স লাগবে। কেন লাগবে বলো? কেন লাগবে? কারণ আমরা জানি যে আই ইজ ইকুয়াল বা আই সোর্স ইজ ইকুয়াল ভি ইকুইভ্যালেন্ট বা ভি সোর্স ডিভাইডেড আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো লাগবে আমার। তাহলে কি করবো? এগুলো রোধগুলো বের করতে হবে, প্রত্যেকটার 5টার রোধ বের করবো। তাহলে রোধ বের করার সূত্র কি দেখো তো? আমরা জানি পি ইজ ইকুয়াল ভি আই, পি ইজ ইকুয়াল ভি আই। এখন পি ইজ ইকুয়াল ভি আই, দেখো পাওয়ার আমার কাছে কিন্তু জানা আছে। তাহলে আই ইজ ইকুয়াল কী হবে? আই ইজ ইকুয়াল কী হবে? আই ইজ ইকুয়াল এই ভিটা পি এর নিচে ভাগ হয়ে যাবে, তার মানে পি বাই ভি, আই ইজ ইকুয়াল পি বাই ভি। আচ্ছা, এখন এখানে রোধ কি পাচ্ছি? রোধ পাচ্ছি না। তাহলে একটা কাজ করি, আমি এই ভিটাকে অথবা পিটাকে আমি ভাঙাই। কাকে ভাঙাবো? পিটাকে ভাঙাবো। পিকে যদি ভাঙাই তাহলে আমাদের এখানে আছে কি বলো? ভোল্টেজ আছে, ভোল্টেজ জানা আছে এবং পাওয়ার জানা আছে। তাহলে ভোল্টেজ এবং পাওয়ারকে রাখবো। তাহলে আইকে ভাঙাবো। কাকে? আইকে ভাঙাবো, হ্যাঁ, আইকে ভাঙাবো। তাহলে ভি ইন্টু আই ইজ ইকুয়াল কি? ভি বাই আর, আই ইজ ইকুয়াল ভি বাই আর। তাহলে কী পাচ্ছি বলো তো? এখান থেকে উপরে ভি আর ভি গুণ হলে ভি স্কোয়ার হয়, নিচে হয় আর, ঠিক আছে। তার মানে পি ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই আর। তাহলে অতএব আর ইজ ইকুয়াল কী হবে? আর আর গুণ করলে আর টাইপের আসবে, পিটা নিচে আসবে, আর ইজ ইকুয়াল ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে। এই যে দেখো, যদি ভোল্টেজ এবং পাওয়ার দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু রেজিস্ট্যান্স এই সূত্রের সাহায্যে কী করতে পারি? বের করতে পারি। তাহলে রেজিস্ট্যান্স বের করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা সম্ভব হবে। আচ্ছা, তাহলে দেখো প্রথম বাতির ক্ষেত্রে, প্রথম বাতির ক্ষেত্রে এটাকে আমরা R1 ধরলাম, ঠিক আছে। প্রথম বাতির ক্ষেত্রে তাহলে R1 কত হবে বলো? প্রথম বাতির ক্ষেত্রে আমরা এটাকে R1 ধরলাম। R1 সমান কত হবে প্রথম বাতির ক্ষেত্রে? তাহলে কি লাগে? R1 সমান ভি স্কোয়ার বাই পি, ঠিক আছে, ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি ওয়ান স্কোয়ার বাই পি ওয়ান। এখন বলো প্রথমটার ক্ষেত্রে কত ছিল? ভি এর মান, ভোল্টেজ 220, এই যে 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 100, ওকে। তারপরে হচ্ছে R2 সমান কী হবে? সেম একইভাবে V2 স্কোয়ার বাই P2, হ্যাঁ। তাহলে ভি কত? সবার ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট, প্যারালালে আছে সবাই, 220 ভোল্ট বিভব পার্থক্যে। দ্বিতীয়টার পাওয়ার হচ্ছে 60, ঠিক আছে, 60। তারপরেরটা R3 কত? R3 সেম একইভাবে V3 স্কোয়ার বাই P3। তাহলে V3 স্কোয়ার কত? সবার ভোল্টেজ সেম 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড নিচে কত বলো? P3 এর ক্ষেত্রে এটা হচ্ছে 40 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, R3। তারপরে হচ্ছে ফ্যান দুইটা ছিল না? দুইটা ফ্যান ছিল। তাহলে ফ্যানকে ধরলাম একটা 4 আর একটা 5। তাহলে R4 সমান কী হবে? একবারে একই রকমভাবে V4 স্কোয়ার বাই P4, ঠিক আছে, সমান। তারপরে দেখো দুইটা ফ্যানের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিন্তু সমান হবে। কেন? কারণ দুইটা ফ্যানই 220 ভোল্ট বিভব পার্থক্যে আছে এবং দুইটারই পাওয়ার হচ্ছে কত? 35 ওয়াট। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো R4 ইজ ইকুয়াল R5। R4 এর মান যা হবে R5 এর মান কী হবে? তাই হবে। সেটা কি হবে? V4 অথবা 5 স্কোয়ার ডিভাইডেড P4, ভি স্কোয়ার বাই পি। দুইটাই যেহেতু কমন তাহলে আমি ভি স্কোয়ার বাই পি লিখলাম শুধু, হ্যাঁ, ভি স্কোয়ার বাই পি। এখন ভোল্টেজ কত? ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট, 220-এর উপর স্কোয়ার। পি কত? পাওয়ার কত? 35, ঠিক আছে। এখন এই মানগুলো ক্যালকুলেট করে এখানে আমরা বসাবো। তাহলে প্রথমে হচ্ছে 220 এর উপর স্কোয়ার ডিভাইডেড কত? 100। তাহলে হচ্ছে 484। প্রথম মানটা কত? প্রথম মানটা হচ্ছে 484, এটা হচ্ছে 484। আচ্ছা, তারপরে হচ্ছে 60, 806.6। তারপরে হচ্ছে 60-র পরে আছে 40 নিচে, 40। তাহলে আসতেছে কত? 1210। তারপরে নিচে আছে হচ্ছে 35, তাহলে আসতেছে 1382
0.85, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবগুলো রেজিস্ট্যান্স আমি বের করে ফেললাম। এখন দেখো আমরা আই সোর্স জানি কি, আই সোর্স জানি ভি সোর্স ডিভাইডেড আর ইকুইভ্যালেন্ট। তো এই বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আমি জানি? এই বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আমি জানি? না, এই বর্তনীর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি জানি না। তো সেটা বের করতে হবে, সেটা আমরা বের করি। 3, 4, 5, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্রথমে বের করে নিই। তাহলে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবগুলো প্যারালালি আছে না? সবগুলো প্যারালালি আছে। তাহলে আমরা কি জানি এই ক্ষেত্রে সূত্র বলো? 1 ডিভাইডেড আর ইকিউ, হ্যাঁ, আর সোর্স অথবা আর ইকিউ 1 ডিভাইডেড আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান কী হবে? সবগুলো প্যারালালি, তাহলে 1 ডিভাইডেড আর 1, হ্যাঁ, প্লাস 1 ডিভাইডেড আর 2, প্লাস 1 ডিভাইডেড আর 3, প্লাস 1 ডিভাইডেড আর 4, প্লাস 1 ডিভাইডেড আর 5, ঠিক আছে। এখন এখান থেকে মানটা কত আসে? এখান থেকে মানটা কত আসে দেখো। তাহলে 1 ডিভাইডেড আর 1 এর মান কত? 1 ডিভাইডেড আর 1, আর 1 কত? আর 1 ছিল হচ্ছে 484, প্লাস 1 ডিভাইডেড আর 2, আর 2 এর মান কত? 806 তারপরে প্লাস 1 ডিভাইডেড আর 3 এর মান কত ছিল? আর 3 হচ্ছে 1210, ঠিক আছে, 1210। তারপরে প্লাস আর 4 এবং আর 5 সেম ছিল, তাই না? এটা এবং এটা সেম ছিল। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ডিভাইডেড আর 4 অথবা 1 ডিভাইডেড আর 5, কারণ এই দুটো সেম না। দেখো এক্স আর এক্স যোগ করলে কী হয়? 2x হয়। তারপরে ওয়াই আর ওয়াই যোগ করলে কী হয়? 2y হয়। তাহলে 1/x প্লাস 1/x যদি যোগ করি তাহলে কী হবে? 2 ইন্টু 1/x হবে, ঠিক আছে, বুঝছো এটা? 2 ইন্টু 1/x মানে কি? 2টা উপরে গুণ হয়, তাহলে 2/x লেখা যায়। এইটুকু তোমরা বুঝবা আশা করি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম? 2 ইন্টু 1/1 কত? R4। তাহলে 2 ইন্টু 1/R4 যদি লিখতে চাই তাহলে কী হবে বলো? এই 2টা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2 ডিভাইডেড কত হবে বলো? 2 ডিভাইডেড, এই যে 2 ডিভাইডেড 1382 পয়েন্ট কত বলো তো? 85, বুঝছো? এখন এইগুলো সবগুলোকে ক্যালকুলেটরে উঠাই, যে 1 ডিভাইডেড 484 প্লাস 1 ডিভাইডেড 806.66 প্লাস 1 ডিভাইডেড 1210 প্লাস 1 ডিভাইডেড 1 ডিভাইডেড না, লাস্টেরটা হচ্ছে কী বলো তো? 2 ডিভাইডেড, হ্যাঁ, 2 ডিভাইডেড 1382.85, তাহলে মানটা আসতেছে 5.578। এখন এখান থেকে একটা মান আসছে, সেটা কত? সেটা হচ্ছে যে মানটা আসছে এখান থেকে, খেয়াল করো, যে মানটা এখান থেকে আসছে সেটা হচ্ছে বড় মান আর কি, ঠিক আছে, সেটা বড় মান কত? যে 5.57853, মানে যত বড় পারা যায় একটু নিবা, কেন জানো? কারণ এটা কিন্তু ক্যালকুলেশন এখনো শেষ হয়নি, একটু বড় করে নিবা মানটা, 10⁻³ এটা আসছে। দেখো এটা কার মান আসছে? এটা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান না, ঠিক আছে, এটা 1 ডিভাইডেড আর ইকিউ এর মান। এটা কার মান? 1 ডিভাইডেড আর ইকিউ এর মান। তাহলে এখানে আমরা লিখলাম 1 ডিভাইডেড কী বলো তো? আর ইকিউ, ঠিক আছে। তাহলে অতএব 1 ডিভাইডেড আর ইকিউ এর মান যদি এইটা হয় তাহলে কী করবো? এখন দেখো তো, এইটার নিচে মনে মনে 1 আছে না? এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে দুইটাকেই যদি উল্টাও তাহলে এইদিকে কী পাই? আর ইকিউ পাই, আর ইকিউ বাই 1। আর এদিকে কী পাই বলো তো? 1 ডিভাইডেড এই মানটা না, 1 ডিভাইডেড কত বলো? 5.57853 ইন্টু 10⁻³ এই পুরো মানটা, এটা পাই। মানে দুইটাকেই উল্টালাম, এটাকে উল্টালাম আর ইকিউ ডিভাইডেড 1, আর এটাকে উল্টালে 1 আগে নিচে তো মনে মনে থাকে, সেই 1টা উপরে আর এই সংখ্যাটা নিচে, তাহলে নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে এটাই হচ্ছে আর ইকিউ এর মান। এখন এটাকে যদি আমরা ইনভার্স করি, ক্যালকুলেটরে করবা কি? এই যে দেখো 1 ডিভাইডেড অ্যান্সারে কিন্তু এটা আছে, তাহলে উপরে লিখবা 1 ডিভাইডেড, নিচে কী দিবা? অ্যান্সারটা দিবা, তাহলে অ্যান্সারে ফুল সংখ্যাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আর তুমি কিন্তু এখানে ফুল সংখ্যাটা লেখো নাই, এই যে দেখো মান আসছে কত? 179.25, 179.25 এত কি ওহম, রেজিস্ট্যান্সের একক ওহম। তাহলে দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কিন্তু বের হয়ে গেছে। এখন যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হয়েছে তাহলে আমরা কি কারেন্টটা বের করতে পারি না? পারি। অতএব কারেন্ট আই ইজ ইকুয়াল কী হবে বলো তো? এখন ভি বাই আর, তাহলে যে ভি সোর্স বাই আর ইকুইভ্যালেন্ট আর ই, তাহলে ভি সোর্সের মান কত ছিল? 220 ভোল্টেজ। আর ই এর মান কত? এই যে যেটা পাইলাম আর কি 179.25, বুঝছো? তাহলে এখান থেকে কিন্তু অ্যাম্পিয়ার এককে মানটা বের হয়ে যাবে। উপরে হচ্ছে কত? 220 ডিভাইডেড, নিচে হচ্ছে 179.25, ঠিক আছে। তাহলে মানটা আসতেছে 1.227 এত অ্যাম্পিয়ার।
তাহলে দেখো যখন সবগুলো শ্রেণীতে সংযুক্ত ছিল তখন মানটা কত, যখন প্যারালালে সংযুক্ত ছিল সমান্তরালে, তখন কিন্তু আমরা এই যে মানটা পাইছি কারেন্টের সেটা কত 1.227 এইটা, ঠিক আছে, এই যে এটা পাইছি, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা কি করব পরবর্তীটা আগে বের করব। তাহলে এটা কি বুঝছো, এটা বোঝা গেল? তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা এই বর্তনী থেকে কারেন্ট বের করলাম। তাহলে আগে এই বর্তনীর প্রবাহ, আগে যখন সবগুলো প্যারালালে ছিল সমান্তরালে, তখন প্রবাহ ছিল 1.227 এম্পিয়ার, ঠিক আছে, আই সোর্স। তাহলে এখানে আমি কি করলাম, এটাকে হচ্ছে আমি আই প্রাইম দিলাম, ঠিক আছে, এটা আগের মান, এটা কিসের মান, আগের মান। এখন আমরা যেটা করব পরের মানটা বের করব, কি করব, পরের মানটা বের করব। তো পরবর্তীতে কি হবে মানটা, সেটা আমরা যদি একটু দেখি যে পরবর্তীতে মানটা কেমন হয়। তাহলে পরবর্তীতে বর্তনী চেঞ্জ হয়ে গেছে না, চেঞ্জ হয়ে গেছে। কি বলছে পরবর্তী বর্তনীতে কি বলছে, পরবর্তী বর্তনীতে বলছে যে বর্তনীটা এমন হবে যে বাতি তিনটিকে সমান্তরালে, পাখা দুটিকে শ্রেণীতে। তাহলে বাতি তিনটিকে আমি কি করব, বাতি তিনটিকে সমান্তরালে রাখবো, 1 2 3 সমান্তরালে রাখছি। এখন পাখা দুটিকে শ্রেণীতে সংযোগ করব, এই যে একটা দুইটা পাখা দিছি, রাখলাম। এখন এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, অথবা এটা নেগেটিভ পজিটিভ, কোনো সমস্যা নেই, যে কোনো পাশে দিলেই হবে। এখন দেখো এখানে ভোল্টেজ কত, 220 ভোল্ট, ওকে। তাহলে R1 R2 R3, তাহলে R1 R2 R3 হচ্ছে তিনটা বাতি, R1, ঠিক আছে, তারপরে হচ্ছে R2, আর এটা হচ্ছে R3, এবং এটা হচ্ছে R4, এবং এটা R5, বোঝা গেল? আচ্ছা, এখন দেখো সবগুলো রেজিস্ট্যান্স কিন্তু আমি বের করে রাখছি নম্বরে, সবগুলো রেজিস্ট্যান্স ঘ নম্বরেই তো করতেছি। আচ্ছা, এই ম্যাথে সবগুলো রেজিস্ট্যান্স বের করা না, বের করা, সবগুলো রেজিস্ট্যান্স বের করা। এখন আমি কি করব, কারেন্ট বের করব। তাহলে দেখো তুল্যরোধ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আগে তুল্যরোধ সবগুলো প্যারালালে ছিল, এখন কি প্যারালালে আছে না, এখন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন তুল্যরোধ যেভাবে বের করব, দেখো তাহলে তুল্যরোধের সূত্র কী হবে বলো। এখন প্রথমে একটা কাজ করব, এই যে প্যারালাল আছে না তিনটা, এই প্যারালাল তিনটাকে কি করো, বের করে নাও। 1/RP সমান কি, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। তাহলে এই তিনটা থেকে মানটা কত আসে সেটা আমরা একটু দেখি। তাহলে 1/ কত হবে, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে যে 484, হ্যাঁ, প্লাস 1/R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 806.66, তারপরে আরেকটা কি আছে, আরেকটা আছে 1210 প্লাস 1/1210, বুঝতে পারতেছো কি বলো? আচ্ছা, তাহলে এই তিনটা যদি যোগ করি তাহলে এখান থেকে একটা মান পাবো, কত পাবো বলো, এই যে এই তিনটা যদি যোগ করি এখান থেকে একটা মান পাবো। তাহলে 1/484 প্লাস 1/806.66 প্লাস 1/1210, তাহলে মানটা আসতেছে 4.13224, 4.13224, একটু বড় করে নেওয়ার চেষ্টা করো মানটা, হ্যাঁ, তাহলে ভুল হবে না, 10⁻³ লিখছি। তাহলে এটা কিসের মান, 1/RP এর মান এটা। তাহলে অতএব RP সমান কী হবে, ওই যে আগেরটার মতো। তাহলে 1/RP সমান এইটা ডিভাইডেড, মনে মনে এখানে 1 ছিল, তাহলে দুইটাকেই যদি উল্টাও তাহলে এটা হবে RP/1, RP/1 মানে তো নিচে 1 এর দাম নাই, এটাকে যদি উল্টাও 1/ এই সংখ্যাটা থাকবে। তাহলে 1/ সংখ্যাটা কত বলো, সংখ্যাটা হচ্ছে 4.13224 ইন্টু 10⁻³ বুঝছো? এখন এখান থেকে মানটা কত আসে, বলো, এখান থেকে মানটা আসে, তোমরা ক্যালকুলেটর যেটা করবা 1/, ওটা তো অ্যান্সারে আসেই, ঠিক আছে, উপরে 1 নিবা, নিচে অ্যান্সার চাপ দিবা, তাহলে পুরো সংখ্যাটা চলে আসবে 241.999, আরে 3টা 9, এটাকে 242 লেখা যায়, 242 ওহম। তাহলে এইটুক থেকে আমি রোধ পাইলাম 242 ওহম। এরপরে এই দুইটা কিসে, শ্রেণীতে। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, জাস্ট যোগ করে দিবা, এটার সাথে এগুলো যোগ করে দিবা। তাহলে RE সমান কী হবে, এই যে দেখো RP যেটা বের করলাম, RP এখান থেকে এটার সাথে এই দুইটা যোগ করে দেবো, প্লাস R4 প্লাস R5, এবং R4 এবং 5 দুইটার রেজিস্ট্যান্স কিন্তু সেম। আচ্ছা, যাই হোক, তারপর আমরা লিখি একটু এখান থেকে। RP এর মানটা কত বলো, RP এর মানটা কত, RP এর মান পাইছি আমরা 242, হ্যাঁ, RP এর মান হচ্ছে 242, যোগ R4 এর মান কত, R4 এবং 5 দুইটার আর সেম, এটা হচ্ছে এইটা, হ্যাঁ, 1382.85। তাহলে দুইটা যেহেতু সেম, তাহলে আমি 2 দ্বারা গুণ করতে পারি, অথবা তোমরা যোগ করে দাও, এই যে 1382.85 প্লাস 1382.85,
ঠিক আছে, যোগ করলাম, তাহলে এখান থেকে কিন্তু তুল্যরোধটা বের হয়ে যাবে। ঠিক আছে, 242 যোগ 1382.85 প্লাস 1382.85, তাহলে মানটা আসবে কত? 3007 এত কি ওহম। তাহলে দেখো এখন কিন্তু তুল্যরোধ পাইছি, তো এখন যদি তুল্যরোধ পাই, এখনও তো ভোল্টেজ 220 ভোল্টই আছে, এখন কারেন্টটা কত হবে সেটা বের করো। এই যে দেখো, তাহলে এখন কারেন্টটাকে আমি কী করলাম? ডাবল প্রাইম ধরলাম। আগেরটাকে কী ধরছিলাম? শুধু প্রাইম, এটাকে ডাবল প্রাইম ধরি। তাহলে আই সোর্স সমান কি? ভি ডিভাইডেড আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে ভি সোর্স কত? 220, আর ইকুইভ্যালেন্টটা কত? আর এর মানে যে পাইছি 3007.7। ঠিক আছে, তাহলে এখান থেকে মানটা আসবে কত সেটা আমরা একটু দেখি। তাহলে উপরে হচ্ছে 220 ডিভাইডেড নিচে অ্যান্সার 0.07314, 0.0731455 আর কি। তাহলে এটাকে লেখা যায় 56। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা দুইটা কারেন্টে কি পাইছি? এত এম্পিয়ার। তাহলে আগে পাইছিলাম কত? এই যে আই প্রাইমের মান পাইছিলাম এত, আগে প্রবাহ ছিল এত, পরে প্রবাহ হয়েছে এত। তাহলে এটা যদি হয়, এখন পরিবর্তন চাইছে না, কীরূপ পরিবর্তন ঘটবে? তাহলে এখন আমরা লিখব পরিবর্তন। তাহলে পরিবর্তন কি হবে? পরিবর্তন সবসময় শেষের যে মানটা আছে সেটা থেকে আগের মানটা বাদ দিতে হয়। শেষের মান থেকে আগের মান বাদ দিতে হয়। শেষের মান কত আছে বলো? শেষের মানটা আছে হচ্ছে 0.0073146, এখান থেকে বাদ দেবো কত? 1.227। ঠিক আছে, তাহলে এখন বিয়োগ করো। তাহলে অ্যান্সার থেকে বাদ দেবো কত? 1.227। তাহলে মানটা আসবে -1.15385 এত অ্যাম্পিয়ার। এখন পরিবর্তন যেহেতু নেগেটিভ, তো নেগেটিভ পরিবর্তন কি নির্দেশ করে? নেগেটিভ পরিবর্তন হ্রাস নির্দেশ করে, মানে কমছে। ঠিক আছে, অতএব প্রবাহ কমবে। ঠিক আছে, বা হ্রাস পাবে। কি পরিমাণ? 1.15385 অ্যাম্পিয়ার। প্রবাহ কমবে এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, পরিবর্তন নেগেটিভ মানে হ্রাস পাবে, পরিবর্তন পজিটিভ হলে বৃদ্ধি পাবে। পরিবর্তন কীভাবে বের করতে হয়? শেষ যে মানটা আছে সেটা থেকে আগের মানটা বিয়োগ করতে হয় সব সময়। ঠিক আছে, বুঝছো? এটা খুব সহজ জিনিস। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো।